হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে লিখিত পরীক্ষার বিষয়টি আমরা আলোচনা করব। আর এখানে আলোচনার, যেহেতু বাংলাদেশ বিষয়াবলী, আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। আমরা এখানে আলোচনার সুবিধার্থে আমরা কতগুলো বিষয় আজকে ঠিক করে নেব, কেননা আহ পরীক্ষাটার নাম লিখিত পরীক্ষা। সুতরাং এই লিখিত পরীক্ষার প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আহ, যে আমরা যে বিষয়টা আলোচনা করব, যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় পড়েছেন, অনেক বিষয় জেনেছেন, তথ্য সম্ভার হয়েছে আপনাদের, প্রচুর তথ্য আপনারা জানেন। কিন্তু প্রচুর তথ্য জানার পর লিখিত পরীক্ষায় কি আসলে এত কিছু লেখার সুযোগ আছে? আহ, আমাদের সবারই সবসময় একটি ধারণা থাকে যে লিখিত পরীক্ষায় বুঝি অনেক তথ্য লিখতে হবে, অনেক ডাটা দিতে হবে, অনেক ইনফরমেশন লিখতে হবে। হ্যাঁ, আমি ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাকে অনেক তথ্য লিখতে হবে, অনেক ডাটা লিখতে হবে, অনেক ইনফরমেশন লিখতে হবে। কিন্তু সময় কতক্ষণ? সময় কতক্ষণ? সময় তো আপনার জন্য 4 ঘন্টা। 4 ঘন্টার সময় মানে হচ্ছে 4 × 6 = 24, 240 মিনিট। এখন এই 240 মিনিট সময়ে আপনি লিখতে হবে 200 নম্বরের। অর্থাৎ এই 200 নম্বরে আপনি কি লিখবেন? মূল বিষয়টা হচ্ছে 200 নম্বরে আপনি কি লিখবেন। 200 নম্বরে আপনি কি লিখবেন সেই বিষয়টি এখানে স্পষ্ট হওয়া উচিত। হ্যাঁ, তো স্পষ্ট হতে গেলে কি লিখবেন, কিভাবে লিখবেন, আহ সেই বিষয়টা একটু আমরা যদি যা বলি। আচ্ছা, এখন কি লিখবেন? আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টিকা কিভাবে লিখবো বা শর্ট নোট কিভাবে লিখবো। এখন শর্ট নোটের জন্য সময় কতক্ষণ? আপনার জন্য শর্ট নোটে যদি আমরা বলি যে এখানে দুভাবে আসে। আমরা যে 40তম বিসিএস এর প্রশ্নটা নিয়ে একটু কথা বলি, সেখানে কি কি প্রশ্ন এসেছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নিম্নোক্ত ভূমিকাগুলো লেখো, এগুলো টিকা। 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 7ই মার্চের ভাষণ, এই বিষয়গুলোকে আপনাকে লিখতে হবে এবং প্রতিটার জন্য হচ্ছে 5 নম্বর করে। প্রতিটার জন্য 5 নম্বর। ঠিক তেমনি ভাবে এটি এসেছে 4 নম্বর প্রশ্নে। ঠিক তেমনি ভাবে 10 নম্বর প্রশ্নে আপনাদের এসেছে ভিশন 2021, ছিটমহল সমস্যার সমাধান, নারীর ক্ষমতায়ন, সুশাসন, সমুদ্র অর্থনীতি, পরিবেশ বান্ধব অর্থনীতি। আচ্ছা, এখানে আপনাকে লিখতে হবে 4টি টিকা লিখতে হবে। 4×5 = 20। 6টি থেকে 4টি টিকা লিখতে হবে, তাহলে 4×5 = 20 নাম্বার। এই যে নাম্বার লাগবে, এখন নাম্বারের সাথে আপনি কি ভাববেন, আপনার জন্য সময় কতক্ষণ, সেটা একটা ভাবনার বিষয়। সময় কতক্ষণ? এখন একটা টিকাতে আপনি কি কি লিখতে পারেন? আমরা যদি খুব সাধারণ আলোচনায় যাই, একটা টিকাতে কি কি লেখা যেতে পারে? একটা টিকাতে লিখতে হবে ভূমিকা, লিখতে হবে বিষয়বস্তু, লিখতে হবে উপসংহার। ভূমিকা, বিষয়বস্তু, উপসংহার। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা ক্লাসটা শুনছেন, আপনারা একটু মানে সামনে খাতা নিয়ে বসেন। আর কারো যদি সম্ভব হয় 40তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নটা যদি হাতে নিয়ে বসেন, তাহলে আমার জন্য আলোচনার সুবিধা হবে, আপনার জন্য আলোচনাটা ফলপ্রসূ হবে। অর্থাৎ আপনি সরাসরি বুঝে যাবেন যে আপনার আসলে কি করা উচিত, এই মুহূর্তে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। আমরা আজকের যে বিষয়টা আলোচনা করব যে কিভাবে লিখতে হয়। 40তম বিসিএস এর একটা প্রশ্ন আছে যে ভিশন 2021, অর্থাৎ রূপকল্প, এটাকে যদি আমরা বাংলা করি তাহলে রূপকল্প 2021। এখন প্রশ্ন হচ্ছে যে রূপকল্প 2021 এই টিকাটা লেখার জন্য আপনি আপনার জন্য বরাদ্দ করা হয়েছে 5 নম্বর। 5 নম্বর বরাদ্দ। এখন আপনি 5 নম্বরের জন্য কতগুলো ওয়ার্ড লিখবেন এবং কতগুলোই বা আপনি লিখবেন এবং কতটুকু আপনি হিউম্যান ক্যাপাসিটি, অর্থাৎ আপনি যদি খুব দ্রুত লিখতেও পারেন তাহলে আসলে আপনি সর্বোচ্চ কতটুকু লিখতে পারবেন। আজকের ক্লাসটা আমাদের মূলত আলোচনা হবে কিছু টেকনিক্যাল বিষয়, আলোচনা করব কৌশলগত বিষয়। কারণ আপনাকে মনে রাখতে হবে বিসিএস পরীক্ষায় যারা প্রিলিমিনারি পাস করেছেন, এখানে প্রত্যেকজনই আসলে মেধাবী, প্রত্যেকজন শিক্ষার্থী মেধাবী।
এবং এর মধ্যে দেখবেন যে কেউ কেউ দেখবেন অনেক দূরে এগিয়ে যাবে, কেউ কেউ মাঝারি ভাবে আগাবে, কেউ কেউ কম আগাতে পারবে। এর মূল কারণটা কি? যিনি কৌশলী আচরণ করবেন তিনি অনেক দূরে এগিয়ে যাবেন। এখন আমাদের যে কোচিং এর যে লক্ষ্য, যে আপনাদের জন্য যে কোচিং গুলো আয়োজন করা হয়, তার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে কৌশলগুলো শিখিয়ে দেয়া। এখন এই শিখিয়ে দেওয়া কৌশলগুলো আপনারা আসলে কিভাবে প্রয়োগ করবেন, প্রয়োগটা হচ্ছে মূল বিষয়। যেমন আমি আজকে আপনাকে শেখাবো বা আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা টিকা লেখার জন্য যে সময় বরাদ্দ আছে, সেই বরাদ্দকৃত সময়ের মধ্যে একটা মানসম্পন্ন টিকা কিভাবে লিখতে হয়। ধরুন আমাদের যে 40তম বিসিএস এর যে প্রশ্নটা, ভিশন 2021 এর যে প্রশ্নটা, সেটা আমরা লিখবো। এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য আমার নম্বর হচ্ছে 5 নম্বর। 5 নম্বরের জন্য আপনারা প্রায় প্রশ্ন করে থাকেন, স্যার কতটুকু লিখবো। এখন আমার কথা হচ্ছে যে আপনি কতটুকু লিখতে পারবেন। কতটুকু লিখবো সেটা গুরুত্বপূর্ণ কথা নয়, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কতটুকু লিখতে পারবেন, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার ক্যাপাসিটি কত। আপনি ভিশন 2021 সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু অনেক কিছু জানার পরে আপনি কি আসলে লিখতে পারবেন পরীক্ষার হলে, সেটাই আসলে। যদি আমরা বলি যে আমাদের এই পরীক্ষাটার জন্য হচ্ছে 200 নম্বর, দুঃখিত, 200 নম্বর সময় হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা মানে হচ্ছে 4×6=24, 240 মিনিট। আপনি যদি 240 মিনিটকে 200 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে? 1 মিনিটের জন্য 1.2 মিনিট। ঠিক আছে, তাহলে আপনি যদি 5 নম্বরের জন্য লেখেন তাহলে 5 মিনিট, আর হচ্ছে প্রায় 6 মিনিট, 6 মিনিটের মতো আপনি সময় পাবেন। অর্থাৎ 5 নম্বরের একটা প্রশ্ন লেখার জন্য আপনি 6 মিনিটের মতো সময়, গড়ে 6 মিনিটের মতো সময় পাবেন। এখানে একটা কথা বলতে হবে যে এর মাঝখানে কিছু আপনার মিসম্যানেজমেন্ট হবে। আপনি খাতা নিবেন, খাতা সাইন করবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা যে আপনি ঘড়ির কাঁটা লিখতে পারবেন তা কিন্তু না। তারপর আমি ধরে নিলাম তর্কের খাতিরে বা আমাদের আলোচনার সুবিধার জন্য আমি ধরে নিলাম যে আপনি প্রত্যেকটা প্রতি 1 নম্বরের জন্য আপনি সময় পাবেন 1.2 মিনিট করে সময়। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনাকে 200 নম্বরে পরিপূর্ণ আনসার করে যদি আপনি বেরোতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে প্রতিযোগিতা থেকে অনেক দূর পিছিয়ে যাবেন। আপনাকে পুরো সবগুলো প্রশ্নের আনসার লিখে আসতে হবে, সেটা মাথায় রাখতে হবে। সময় 4 ঘন্টা, 4 ঘন্টা সময়ের মধ্যে এটা লিখে আসতে হবে। এবং সেটা যদি লিখে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই একটা ভালো ফলাফলের আশা করতে পারেন। কিন্তু আপনি ধরেন যে 200 নম্বরের মধ্যে আপনি 100 নম্বরের আনসার করেছেন, আপনি কখনোই ভালো ফলাফল আশা করতে পারেন না, কারণ এটি পাশ ফেলের কোনো পরীক্ষা না, এটি হচ্ছে তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি 10 নম্বর পিছিয়ে যাওয়া মানে আপনি বহুদূর পিছিয়ে গেলেন। সুতরাং আপনাকে পরিপূর্ণভাবে মাথায় রাখতে হবে যে ফুল আনসার করতে হবে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো আনসার দিতে হবে। এখন সবগুলো আনসার দিতে গেলে আপনাকে যাওয়ার আগেই একটা পরিকল্পনা করতে হবে যে আমি প্রশ্নগুলো কি লিখবো। কারণ আপনি তো জানেন আপনার টিকা প্রশ্ন আসবে। তো টিকা প্রশ্ন, আমি যেহেতু আজকে শর্ট নোট নিয়ে আলোচনা করব বা টিকা নিয়ে আলোচনা করব, তাই টিকার মধ্যে আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো। এরপর যদি সুযোগ থাকে আবার আসি, আবার যদি দেখা হয় তাহলে আমি বড় প্রশ্ন কিভাবে লিখবেন। এখানে 3 ক্যাটাগরির প্রশ্ন হয় আপনাদের। একটি হচ্ছে যে 20 নম্বরের একটা প্রশ্ন, সেটা কিভাবে লিখতে হয়, অর্থাৎ প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে হবে সেটা মাথায় রেখেই কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। যেমন কিছু প্রশ্ন হবে 10 নম্বরে, 10 নম্বর একটা প্রশ্ন কিভাবে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার একদম ছোটখাটো কিছু প্রশ্ন, যেমন 3 নম্বরের কিছু প্রশ্ন আসছে, 3 নম্বর একটা প্রশ্ন কিভাবে লেখা উচিত, বা 20 নম্বর একটা প্রশ্ন কিভাবে লেখা উচিত, 5 নম্বর একটা প্রশ্ন কিভাবে লেখা উচিত, 15 নম্বরের প্রশ্ন একটা কিভাবে লেখা উচিত। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে সময় কিন্তু প্রতি নাম্বারের জন্য এক মানে 1.2 মিনিট করে। আচ্ছা, 1.2 মিনিট করে সময় এখন প্রতি নাম্বারের জন্য, তাহলে সেই হিসাবটা করে লিখতে হবে। তাহলে 20 নম্বরের জন্য কত নাম্বার হবে হিসাব করে বের করে ফেলবেন। তাহলে সেটা পরে আলোচনা করব, কিভাবে কোশ্চেনের কাঠামো তৈরি করবেন সেটা পরে আলোচনা করব, কিন্তু আগে টিকার কোশ্চেনটা আলোচনা করব। মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ আমাকে আজকে আপনাকে বলেছে যে আপনাদের একটা নির্দিষ্ট মানে জায়গায় আলোচনাটা সীমাবদ্ধ রাখতে। আমাকে একটা ছোট্ট সিলেবাস দিয়েছে বা একটা আলোচনার সুবিধার জন্য তারা আমাকে একটা ক্ষেত্র টেনে দিয়েছে, সেই জায়গাটাতে আমরা আলোচনা করব। কিন্তু এই প্রাসঙ্গিক ক্রমে এই আলোচনাটা যদি আপনাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ আলোচনাটা ব্যর্থ হয়ে যাবে। তাহলে প্রাসঙ্গিক আলোচনা হচ্ছে কি, কতটুকু লিখবো। এখন আসেন যে ভিশন 2021 এই প্রশ্নটা নিয়ে আপনি কি কি লিখতে পারেন। এটার জন্য সময় হচ্ছে কত, যেহেতু 5 মিনিট, 4 নম্বর এই সময় হচ্ছে 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর অর্থাৎ 5-6 মিনিট আপনি সময় পেলেন, সর্বোচ্চ 6 মিনিট আপনি লিখবেন। এখন 6 মিনিটে কি কি লিখতে পারেন?
প্রথম কথা হচ্ছে 6 মিনিটে আসলে খুব বেশি কিছু লেখা যায় না যদি পূর্ব পরিকল্পনা না থাকে। 6 মিনিটে খুব বেশি কিছু লেখা যায় না যদি পূর্ব প্রস্তুতি, পূর্ব পরিকল্পনা না থাকে। এখন পূর্ব প্রস্তুতি জিনিসটা কি সেটা একটু বলতে হবে। আপনি মাথায় রাখবেন যে আপনি যখনই এরকম টিকা লিখবেন, দুটো আবশ্যকীয় উপাদান আপনাকে লিখতে হবে। একটা হচ্ছে ভূমিকা, আরটা হচ্ছে উপসংহার। কিন্তু এগুলো পয়েন্ট আকারে হবে না, প্যারা প্যারা আকারে হবে। আপনি যদি ভূমিকা লেখেন, এখন ভূমিকাতে কি লিখবেন সেটা আপনাকে আমি একটু পরে দেখাচ্ছি। ভূমিকা থাকবে একরকম, উপসংহার থাকবে, এবং ভূমিকা এবং উপসংহার এগুলো আপনাকে আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনি আগে আপনার খাতায় যে নোট খাতা তৈরি করবেন সেখানে আমি বলে দিব যে কিভাবে নোটস গুলো করবেন। যে সেখানে প্রাসঙ্গিক ভূমিকাগুলো আপনি এরকম 50টা 20টা 30টা প্রাসঙ্গিক ভূমিকা আগে থেকেই হৃদয়াগ্রাহী 20-15টা 10টা ভূমিকা আপনি লিখে রাখবেন। আপনার প্রশ্নগুলো যখন আসবে তখন আপনি এই ভূমিকাটা দিয়ে শুরু করবেন, মাথায় থাকবে। যেমন উন্নয়ন বিষয়ক কোনো প্রশ্ন হলে তাহলে ভূমিকাটা এরকম হবে, সমস্যা বিষয়ক হলে এরকম হবে, বা যদি আশার কিছু হয় মানে হোপফুল কিছু লিখবেন তাহলে ভূমিকাটা এরকম হবে, বা ইমাজিনারি কিছু লিখবেন, পরিকল্পনা আপনি কাল্পনিক কিছু লিখবেন, তার ভূমিকাটা এরকম হবে। বাংলাদেশ বিষয়ক এই সকল প্রশ্নের ভূমিকাগুলো আপনাকে মিনিমাম 10টা থেকে 15টা ভূমিকা, শর্ট কোশ্চেনের জন্য ভূমিকা আপনাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবং যেমন ভূমিকাটা প্রস্তুতি নিয়ে রাখবেন, ঠিক একইভাবে আপনি কিন্তু লিখিত পরীক্ষার বিষয় মানে উপসংহারের বিষয়টাও লিখে রাখবেন। উপসংহার গুলো কেমন হয় সেটা আলোচনা করব। আহ সেটা উপসংহার গুলো এরকম লিখে রাখবেন, কয়েকটা উপসংহার, 20টা উপসংহার লিখে রাখবেন, কিরকম করে উপসংহার গুলো লিখতে হয় সেটা লিখে রাখবেন। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তাহলে ভূমিকা গেল, উপসংহার গেল। এখন মাঝখানে যে জায়গাটা সেটার নাম হচ্ছে বিষয়বস্তু। সেটা হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ আপনাকে পরীক্ষায় যেটা দেয়া হবে, যে বিষয়টা নিয়ে লিখতে হবে সেটাই বিষয়বস্তু। ধরুন আমাকে আজকে লিখতে দেওয়া হলো ভিশন 2021, তাহলে আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ভিশন 2021। আমাকে লিখতে দেওয়া হলো নারীর ক্ষমতায়ন, তাহলে আজকের বিষয়বস্তু নারীর ক্ষমতায়ন। তাহলে আমি বিষয়বস্তুর জায়গাতে নারীর ক্ষমতায়ন লিখবো। এখন বিষয়বস্তু লিখতে গিয়ে আমাকে কি করতে হবে? বিষয়বস্তু লিখতে গিয়ে আমি লিখবো সেখানে, যদি আমি সেই সংজ্ঞাটা পারি তাহলে সংজ্ঞাটা বিষয়বস্তুতে আনবো, আর যদি সংজ্ঞাটাতে না পারি তাহলে কিভাবে লিখবো সেটা পরের কথা বলি, আগে সিস্টেমে আসি। সিস্টেমটা হচ্ছে আমি লিখবো ভিশন 2021 নিয়ে একটা লিখবো। আপনারা যদি খাতা সামনে নিয়ে রাখেন একটু চেষ্টা করতে পারেন। আর মনে রাখতে হবে যে আপনি পেজ ম্যানেজমেন্ট একটা বড় বিষয় পরীক্ষার খাতায়, যে কিভাবে আপনি লিখবেন পেজগুলো, আপনি এক একটা পেজের মধ্যে কিভাবে লিখবেন প্রশ্নগুলো। ধরেন আপনি যখন এরকম শর্ট নোট লিখতে শুরু করবেন, আপনি পরীক্ষার খাতার এরকম একটা পেজ শুরু করবেন, এরকম যে জায়গাটাতে এখান থেকে লেখা শুরু করবেন, প্রাসঙ্গিক ক্রমে এখানে গিয়ে শেষ হয়ে যাবে লেখাটা, বা এখানে শেষ হবে, বা এখানে শেষ হবে। অর্থাৎ আপনি কখনো চেষ্টা করবেন এরকম পেজ নেবেন না যেখানে লেখাটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়, এরকম নেবেন না। আপনার চেষ্টা করবেন, এগুলো যে ভুল তা কিন্তু না। আপনাকে এটা মাথায় থাকতেই হবে যে এটা চূড়ান্ত একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে আমি যদি সবকিছু ভালো করে লিখতে না পারি, সবকিছু মনের মতো করে লিখতে না পারি, সবকিছু মানসম্পন্ন করতে না পারি, তাহলে কিন্তু আমি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে যাব, তাহলে কিন্তু আমি আর প্রতিযোগিতায় থাকলাম না। এখন আমাকে মনে রাখতে হবে, যখনই যে একজন পরীক্ষার্থীকে সবসময় মনে রাখতে হবে তার প্রতিযোগীরা যা করবে তার বাইরে গিয়ে তাকে এক্সট্রা কিছু করে তাকে কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে যেতে হবে, অন্যদের চেয়ে এগিয়ে যেতে হবে। সেজন্য এগিয়ে যাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট পরিকল্পনা রাখতে হবে। এখন এরকম একটা পেজে আপনি শুরু করলেন, শুরু করার মাঝখানে লিখবেন এখানে, ধরেন যে আমাদের আজকে যে প্রশ্নটা আসলো যে 4 নং প্রশ্ন উত্তর লিখলেন, 4-এর ক, 4 নং প্রশ্ন উত্তর লিখে পাশে লিখবেন ক, ক নাম্বারের উত্তরটা। অথবা 10 নং প্রশ্ন উত্তর পাশে লিখবো হচ্ছে ক, ক লিখে, অথবা 10 নং প্রশ্ন উত্তর লিখে যেখানে আপনি মার্জিন দিবেন এখানে লিখলাম 10 নং প্রশ্ন উত্তর, এখানে লিখলাম ক, ক লিখে লেখাটা শুরু করলাম। এখন লেখাটা শুরু করার ক্ষেত্রে আমি ভিশন 2021 শুরু করব। সেটা হচ্ছে ভূমিকাটা কি হতে পারে। ভূমিকাটা হচ্ছে আমি বলেছি যে আমি আমার সমস্ত লেখাগুলোকে, আমার পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে বিবেচনার জন্য আমি কি করব, অনেকগুলো ভূমিকা তৈরি করে রাখবো। ধরেন এই ভূমিকাটা ভিশন 2021, এটা হচ্ছে একটি পরিকল্পনা, যেহেতু এটি ভবিষ্যতের বিষয়, যদিও এখন 2021 চলছে, এটি আর ভবিষ্যতের বিষয় নয়, এটি আমাদের কাছে বর্তমান। তো যখন এই প্রশ্নটি করা হয়েছিল তখন এটি ভবিষ্যৎ ছিল। তাহলে এই ভবিষ্যৎ যখন ছিল 2021-এর
আচ্ছা, তো 2021-এর যে ভিশন 2021, সেটা আমাদের কাছে এখন কি হবে? ভূমিকাটা লিখি। ধরেন যে 2021 ছাড়াও আমাদের আর কি কি ভবিষ্যৎ পরিকল্পনা হতে, আহ মহাকাশে বাংলাদেশ, এটি একটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা বলতে পারি 2041 সালের বাংলাদেশ, এটি আমাদের কাছে ভবিষ্যৎ পরিকল্পনা। আহ বাংলাদেশ, আহ এরকম ভবিষ্যৎ পরিকল্পনার এরকম আরো প্রশ্ন হতে পারে। আপাতত দুটোই বললাম, আরো মনে আসলে আবার আলোচনা করব। তাহলে মহাকাশে বাংলাদেশ, তাহলে এটা আমাদের ইন ফিউচার প্ল্যান। তাহলে এই ধরনের আহ পরিকল্পনাগুলো আমাদের দরকার। তাহলে এই ধরনের পরিকল্পনা ভিত্তিক প্রশ্নগুলোর জন্য আপনারা কিছু কোটেশন ঠিক করলাম। আমি যদি একটা কোটেশন ঠিক করে এভাবে বলি, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। দেখেন, এটি একটি বিজ্ঞাপনের ভাষায়, কিন্তু এটা কিন্তু আমি কিন্তু এখন আমার পরীক্ষার খাতায় ব্যবহার করে ফেললাম। মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। আমাদের বাংলাদেশকে আমরা ভালোবেসে যদি চমৎকার ভাবে ভালোবাসতে পারি, তাহলে আমাদের এই দেশটি অনেক দূরে এগিয়ে যাবে। এই ভালোবাসার বাংলাদেশকে, যারা এই ভালোবাসার বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশে জন্ম হয়েছিল 1971 সালে। 1971 সালে 16 ডিসেম্বর আমার এই বাংলাদেশের জন্ম হয়, এবং 2021 সালে আমার প্রিয় বাংলাদেশের বয়স হবে 50 বছর। অর্থাৎ বাংলাদেশ তার সুবর্ণ জয়ন্তী পালন করবে। এই সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের কে একটি উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য বর্তমান সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং এই উন্নয়নের এই দীর্ঘ রোডম্যাপকেই আসলে বলা হয় ভিশন 2021। এটা দিয়ে আপনি একটা ভূমিকা তৈরি করতে পারেন, অথবা আপনি যদি ভূমিকা আরো লিখেন এভাবে, পরিকল্পনাহীন কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সমুদ্রগামী একটি জাহাজে যদি একজন নাবিক না থাকে তাহলে জাহাজটি যত শক্তিশালী হোক দিক হারাতে বাধ্য। একটি রাষ্ট্রের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য পরিকল্পনা হচ্ছে সেই নাবিকের ভূমিকাটি পালন করে। সুতরাং আমাদের বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে মহাপরিকল্পনা গ্রহণ করেছি, এই মহাপরিকল্পনার নাম ভিশন 2021 বা রূপকল্প 2021, এটি হতে পারে। অথবা আপনি লিখতে পারেন এভাবে, পরিণত বাংলাদেশ, জন্ম 1971। দেখেন, নাটকীয় ভূমিকাগুলো আপনি লিখতে, জন্ম 1971, বেড়ে ওঠা এবং পরিণত বয়স 2021। এই সময়কাল 50 বছর। এই 50 বছরে বাংলাদেশ তার একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। এই লক্ষ্য নির্ধারণকারী পরিকল্পনাটির নামই হচ্ছে রূপকল্প 2021। তাহলে দেখেন, আপনি একটা নাটকীয় ভূমিকা কিন্তু লিখলেন। তিনটা ভূমিকার যে কোনো একটা ভূমিকা আপনি ব্যবহার করতে পারেন। এখন রূপকল্প 2021 কি, সেটাতে আপনি ভূমিকা লিখলেন। ভূমিকা লেখার পর এখন বিষয়বস্তুতে যাবেন। বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশ তার সুবর্ণ জয়ন্তী পালন করবে 2021 সালে। এই 2021 সালের বাংলাদেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্রে দেখার জন্য বর্তমান সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনাটির নাম 2021 বা ভিশন 2021। বর্তমানে বাংলাদেশে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, সেটি মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শক্তি, এবং এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে। এই উন্নয়নের মহাসড়কে প্রবেশ করতে গিয়ে একসময় এই ক্ষুধা দারিদ্র্যের বাংলাদেশ, 74 সালের হেনরি কিসিঞ্জারের ভাষায় যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, আজ বিশ্বের দরবারে সত্যিকার অর্থেই বিস্ময় হয়ে আত্মপ্রকাশ করেছে। এই বিস্ময় হয়ে আত্মপ্রকাশ করার পেছনের যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়ন, যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিষয় ছিল, সেটি মোটেই সুখকর ছিল না। বাংলাদেশকে পালন করতে হয়েছে, বাংলাদেশকে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যখন বাংলাদেশের দারিদ্রতা ছিল অনেক বেশি, খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ ছিল না, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি ছিল, এবং অবকাঠামোগত অবকাঠামোগত দুর্বলতা ছিল বাংলাদেশের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। কিন্তু এই সকল প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠে বাংলাদেশ এক মহাপরিকল্পনা করেছে। 2021 সাল নাগাদ বাংলাদেশ যে বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, খাদ্য উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, মৎস্য উৎপাদনের যে লক্ষ্য, বেকারত্ব হ্রাসের যে লক্ষ্য, জিডিপি যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেই লক্ষ্যগুলোকেই আসলে পৌঁছে যাওয়ার পূর্ব যে পরিকল্পনা, সেটাকেই বলা হচ্ছে ভিশন 2021। এখন এই যে আপনি কথা, এখন যদি আমি কথা বলতে চাই,
ভিশন 2020 নিয়ে কথা বলতে চাই, আমি কিন্তু 30-35 মিনিট কথা বলতে পারবো। আসলে কি আমার সেটা লেখার প্রয়োজন আছে 30 মিনিটের? আমার তো এটা 5 নম্বর, আমি 6 মিনিটের মধ্যে লিখবো। তাহলে আপনি এত কথা লিখবেন না। আপনি লিখবেন, এখানে দেখেন কি পয়েন্ট আমি বলে দিচ্ছি। 2021 সাল নাগাদ বাংলাদেশ খাদ্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে এত মেট্রিক টন। মৎস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে আপনার যা যা ডাটাগুলো মনে আছে, জিডিপি নির্ধারণ করা হয়েছে এত। তারপর হচ্ছে এই যে পয়েন্টগুলো আপনার মনে থাকবে, ডাটাগুলো, সেই ডাটাগুলো আপনি যা লিখবেন, সে ডাটাগুলো অর্থাৎ উন্নয়নের যে ডাটাগুলো লিখবেন, সেটা লক্ষ্যগুলো লিখবেন, সেটাই হচ্ছে আসলে 21 সালের পরিকল্পনা। থেকে আপনি এটা ছক দিতে পারেন, ছকের মধ্যে সেখানে লিখতে পারেন যে বাংলাদেশের বর্তমান জিডিপি, খাদ্য উৎপাদন, মৎস্য উৎপাদন, তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, সেই বিষয়গুলো আপনি একটা ছকে দেখাতে পারেন, অথবা আপনি আপনার মতো করে সেটা বর্ণনা করে লিখতে পারেন। বর্ণনা করে লেখার পর সেখানে একটা কথা লিখবেন। এই এটার যে মানে ভিতরের যে বিষয়বস্তু, বিষয়বস্তু কোনোভাবেই আপনার 30 থেকে 40 শব্দের বেশি হবে না। কারণ একটা মানুষের যে হাতের গতি, হাতের লেখার গতি, সেটা দিয়ে আমাকে 6 মিনিটের মধ্যে আমাকে ভূমিকা লিখতে হবে। বিষয়বস্তু কোনোভাবেই 40 শব্দের বেশি হতে পারবে না। এবং উপসংহার 10 থেকে 12 শব্দের উপসংহার লিখবেন। উপসংহারটা সবসময় হোপফুল উপসংহার। তাহলে উপসংহারে কি লেখা যায়? উপসংহার লিখতে হবে যে বাংলাদেশ যদি তার লক্ষ্য অর্জন করে, যদি আমাদের সমস্ত পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে একদিন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তখন নিশ্চয়ই বাংলাদেশ বলতে হবে এই পরিকল্পনা বাস্তবায়নের, যেহেতু এটা ভবিষ্যৎ পরিকল্পনা, তাই আপনি বলবেন যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। দেখেন, আপনি শুরু করলেন একটা নাটকীয় ভূমিকা দিয়ে, উপসংহারটা একটা নাটকীয় জায়গাতে নিয়ে গেলেন। আপনি এ ধরনের কিছু উপসংহার আপনাকে আগে থেকে লিখে রাখতে হবে। উন্নয়ন বিষয়ক উপসংহারের মধ্যে আপনি লিখতে পারেন যেমন, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। তাহলে এটি আপনি উপসংহারে ব্যবহার করার জন্য আগে থেকে লিখে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনি উপসংহারের জন্য যে কোনো অ্যাচিভমেন্ট, বাংলাদেশের যে কোনো অ্যাচিভমেন্টের বিষয় যখন আপনি লিখবেন, সেজন্য এরকম কিছু উপসংহার আগে থেকে লিখে প্রস্তুত করে রাখতে হবে। তা না হলে আপনি কখনোই মানে অনেক বেশি নাম্বার পাবেন না এবং অনেক মানে চমৎকার ভাবে লিখতে পারবেন না। কারণ পরীক্ষার হলে আপনি একটা মেন্টাল স্ট্রেসে থাকবেন, মানসিক চাপের মধ্যে থাকবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে এতগুলো প্রশ্ন লিখতে হবে বা এত সময়। তাহলে এরকম যখন চাপের মুখে থাকবেন, তখন কিন্তু আসলে সবগুলো প্রশ্ন লেখা সম্ভব হবে না, মানসম্পন্ন লেখা সম্ভব হবে না। কিন্তু আপনি সঠিকভাবে লিখতে পারবেন যদি আপনি এই বিষয়গুলো আগে থেকে পূর্ব পরিকল্পিত রাখেন। যা হোক, আমি মনে হয় আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি যে কিভাবে লিখতে হয়। যেমন আমরা যদি বলি এখন টিকা লিখতে যাই, যে 7ই মার্চের ভাষণ, এই বিষয়ে যদি আমরা টিকা লিখি, তাহলে কি কি লেখা যেতে পারে? বা এখানে যে আমরা একটু অন্য প্রশ্নের দিকে যাই, অন্য যে প্রশ্নগুলো আছে এগুলো তো আছে। যদি বলি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে, যদি আমরা এই টিকাটা এসেছে আপনাদের কোন, আমাদের এখানে 38 BCS এসছে টিকাটা, প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাহলে এইটাতে আপনি কি লিখবেন? প্রশাসনিক ট্রাইব্যুনালের টিকাতে আপনি কি লিখবেন? তাহলে ভূমিকা কি হতে পারে? এটা যেহেতু আইন বিষয়ক একটা বিষয়, তাহলে আপনি এটাতে লিখতে হবে। তাহলে কি লেখা যেতে পারে? ধরেন সংবিধান বিষয়ক কোনো যদি টিকা আসে, তাহলে ভূমিকাটা তো আপনাকে আগে লিখে রাখতে হবে। কি লিখতে পারেন? তাহলে লিখতে পারেন রাষ্ট্র পরিচালনার, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্র পরিচালনার জন্য, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আহ যে কোনো দেশেরই একটি সংবিধান থাকে। সংবিধান লিখিত এবং আহ অলিখিত দুটি উপাদানেই পাওয়া যায়। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। 1972 সালে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে আমাদের এই সংবিধান লিপিবদ্ধ করা হয়। সেই সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রশাসনিক ট্রাইব্যুনাল। দেখেন, আমরা কিন্তু এই যে এখন কিন্তু এখানে আপনার কাছে অনেক ডাটা নেই। যদি এই ডাটাটা না থাকার কারণে, সেটা আপনাকে যদি আসে যে ন্যায়পাল বলতে কি বুঝো, ন্যায়পাল সম্পর্কে টিকা লিখতে হয়, তাহলে আপনি কি লিখবেন? ন্যায়পাল নিয়ে যদি আপনাকে টিকা লিখতে হয়, তাহলে আপনি কি লিখবেন? তখনও ঠিক একইভাবে লিখবেন যে সংবিধান একটি রাষ্ট্রের, যেহেতু এটা সাংবিধানিক বিষয়, তাহলে লিখবেন হচ্ছে একটি রাষ্ট্রের মানে সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। 1972 সালে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে আমাদের সংবিধান প্রণয়ন করা হয় এবং এই সংবিধানের মধ্যে আপনার যে ডাটাগুলো সেখানে মনে থাকে সেটা লিখবেন। 153টি অনুচ্ছেদ রয়েছে এবং সংবিধানে মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সাথে 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 এই সংবিধানের জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আমাদের মহান সংবিধানে 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে। তাহলে এই যে ন্যায়পালের কথা বলা হয়েছে বলে আপনি লিখে ফেলেন। আপনি লিখার পর
এখন লিখবেন হচ্ছে ভূমিকার বিষয়বস্তু। তাহলে বিষয়বস্তুতে কি লেখা যেতে পারে? একটি প্যারা, সেখানে লিখবেন হচ্ছে যে নেপাল বিষয়টি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, 1972-এর সংবিধানে সেটি ছিল, এবং পৃথিবীতে প্রথম নেপালের ধারণা দেয় ডেনমার্ক থেকে। পরবর্তীতে বাংলাদেশের সংবিধানে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সংবিধানে প্রথম নেপালের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এবং নেপাল বিষয়টি মূলত একটি জবাবদিহিতার বিষয়। নেপাল রাষ্ট্র, নেপালের যিনি থাকবেন তিনি একটি প্রতিষ্ঠানের নেপাল হন, এবং তিনি নেপালের বিষয়টি একটি রাষ্ট্রের যে কোনো অর্গানাইজেশনের বা যে কোনো প্রতিষ্ঠানের বিষয়ে তিনি তার মতামত দেবেন, এবং তিনি সেখানে তদন্ত করবেন, পরিচালনা করবেন, এবং তিনি সরাসরি দায়বদ্ধ থাকবেন মহান জাতীয় সংসদের কাছে। তাহলে নেপালের বিষয়টি আপনি বললেন, এবং সাথে সাথে এবারে উপসংহার যখন বলবেন তখন নেপালের বিষয়, কারণ আপনাকে 6 মিনিট লিখতে হবে, 6 মিনিটের বেশি তো লেখা যাবে না। এখন নেপাল নিয়ে যদি আমি কথা বলি তাহলে তো অনেক কথা বলতে পারি, কিন্তু এত কথা কি বলা সম্ভব বা প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই। তাহলে আপনি নেপাল নিয়ে যখন কথা বলবেন বা লিখবেন, তাহলে এখানে উপসংহার কি হতে পারে? উপসংহার হতে পারে যে সংবিধানের অন্তর্ভুক্ত নেপাল বিষয়টি যদি সঠিকভাবে বাস্তবায়ন এবং পরিচালনা করা যায়, বাংলাদেশের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে বলে আমি বিশ্বাস করি। তাহলে এই জায়গাটা আপনি লিখবেন। তাহলে আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি যে আসলে সংবিধান, তাহলে সংবিধানের বিষয়টি আপনি একটা কি লিখে রাখবেন? সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য আপনি অবশ্যই একটা ভূমিকা লিখে রাখবেন। উন্নয়ন বিষয়কের জন্য অবশ্যই একটা ভূমিকা লিখে রাখবেন। এবং রাজনৈতিক বিষয়গুলোর জন্য, যেমন আমরা এখানে আমাদের আছে, ধরি আমরা এখানে আসছে আমাদের এরকম প্রশ্নগুলো তো আসলো কত 2000 কত সালের, এটা 35 BCS দেখি আমাদের কি কি প্রশ্ন আসছে 35 BCS। 35 BCS আসছে বিশ্ব ক্রিকেট ও বাংলাদেশ। বিশ্ব ক্রিকেট ও বাংলাদেশ, এটি একটা অসাধারণ প্রশ্ন হয়েছে। সুতরাং এটা লিখবেন যে আহ কি লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে ভূমিকা বাংলাদেশের। আমি বলেছি যে বাংলাদেশের আশাবাদী বিষয়গুলো নিয়ে একটা ভূমিকা আপনাকে লিখে রাখতে হবে। বিশ্ব ক্রিকেট, যে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি, ক্রীড়া সারা বিশ্বে, ক্রীড়া ক্রীড়া সারা বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে মানুষের, মানে যে কোনো ক্রীড়া যেমন মানুষের আনন্দ দেয়, ঠিক তেমনি ভাবে অনেক আহ বিষয় মানুষকে বিশ্ব দরবারে পরিচিত করে। যেমন ক্রীড়া দিয়ে কিন্তু যুদ্ধ প্রতিহত করা যায়, যেমন পিং পং ডিপ্লোমেসি, পিং পং ডিপ্লোমেসি বা যেটাকে আমরা বলি যে টেবিল টেনিস খেলার যে কূটনৈতিক বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের, চীনের, সেই বিষয়টা আপনারা এখানে ভূমিকা লিখবেন। সুতরাং ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ পরিচিত হবে। বাংলাদেশের প্রতি খেলোয়াড়, প্রতিজন মানে এক একজন খেলোয়াড়ের জন্য বাংলাদেশের এক একজন অ্যাম্বাসেডর, যখন তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে খেলতে যায় বা লাল সবুজে জার্সি পরে যখন খেলতে যায়, তারা যেন বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। তাহলে এই বিষয়টি আপনি লিখবেন প্রথমে, যে ক্রীড়া কি, ক্রীড়া কি করে, বাংলাদেশ ক্রিকেট সারা বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করেছে। এখন দ্বিতীয় ধাপে যদি আমরা আসি, যে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ঠিক মহান মুক্তিযুদ্ধের মতো, মহান মুক্তিযুদ্ধে যেমন আমাদের পুরো জাতিসত্তাকে একত্রিত করেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ক্রিকেট যেদিন খেলা হয় পুরো জাতিসত্তা, আমাদের রাজনৈতিক বিভেদ থাকতে পারে, আমাদের ধর্মীয় বিভেদ থাকতে পারে, বা আমাদের বিভিন্ন ধরনের বিভেদ থাকতে পারে, মনস্তাত্ত্বিক বিভেদ থাকতে পারে, যেদিন কিন্তু কিন্তু বাংলাদেশ ক্রিকেট, যেদিন বাংলাদেশের ক্রিকেট খেলা হয়, টিভির পর্দায় যেদিন বাংলাদেশের ক্রিকেট খেলা দেখানো হয়, সেদিন পুরো জাতি যেন লাল সবুজের পতাকার নিচে চলে আসে। সুতরাং ক্রিকেট সারা বিশ্বব্যাপী বাংলাদেশকে যেমন পরিচিত করেছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদের ক্রিকেট। এবং এই ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশ কবে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে, কবে ক্রিকেট এখন 4টা ফরম্যাটে খেলা হয়, সেই ফরম্যাট গুলো বলবেন। যে প্রথম ওয়ানডে, তারপর হচ্ছে টি20, তারপর হচ্ছে টেস্ট, 3টা ফরম্যাটে। আমি বলেছি ক্রিকেট এখন 3টা ফরম্যাটে খেলা হয়। 3টা ফরম্যাটে বাংলাদেশের অবস্থান কি, সেই বিষয়গুলো, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ কোন অবস্থান করছে, সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা করে লিখে দিবেন। লেখার পর শেষে উপসংহারটা ঠিক একইভাবে বলবেন। ক্রিকেট বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক, যেমনটি পৃথিবীতে অনেকগুলো জাতিকে, যেমন ব্রাজিলের ফুটবল, আর্জেন্টিনার ফুটবল যেমন তাদের পুরো জাতিসত্তাকে ঐক্যবদ্ধ করে বিশ্ব দরবারে পরিচিত করে, ঠিক তেমনি ভাবে আমাদের ক্রিকেট সারা বিশ্বব্যাপী আমাদেরকে পরিচিত করে। আমাদের মাশরাফি, সাকিব আল হাসান, তাদেরকে যেন সারা বিশ্বব্যাপী মানুষরা যেভাবে চিনতে পারে, লাল সবুজের জার্সি, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের, তারা যেহেতু বাংলাদেশের পতাকা বহন করে নিয়ে যায়, তাদের মাধ্যমে ভাবা বাংলাদেশ পরিচিত হয়। তাহলে এই বিষয়টি আপনি এভাবে লিখবেন। এখন এগুলো হচ্ছে 6 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। এখন ক্রিকেট নিয়ে যদি আপনি শুরু করেন যে বাংলাদেশ কত সালে টেস্টে পেয়েছে, নান্নু কত রান করেছে, তারপরে
খালেদ রহমান মানে পাইলট কত রান করতে, দুর্জয় কি প্রথম খেলা, আপনি ক্রিকেটের একদম মনে করেন যে আপনি শামীম আশরাফ চৌধুরী, ক্রিকেটের একদম সব জানেন। ভাই সব জানলে কি আপনার লেখার সময় আছে? সব জানলে আপনি লিখতে পারবেন? 6 মিনিটে লিখতে হবে। তাহলে এখন কি কি লিখতে হবে? পরীক্ষার খাতায় একটা মনে রাখবেন, আহ সবাই একটা কথা বলে যে অনেক পড়তে হবে, আমি বলি কি অনেক পড়তে হয় না। যেমন সবাই বলে কি পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম, আমি বলি কি পরিশ্রম করবে না, স্মার্ট পরিশ্রম, স্মার্ট লেবার লাগবে। অনেক পরিশ্রম করে আসলে দেখেন, যদি সবচেয়ে বেশি পরিশ্রম করতে শ্রমজীবী মানুষরা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে, যেমন একজন রিক্সা চালক অনেক পরিশ্রম করে, তাহলে কিন্তু সমস্ত টাকার মালিক তার হওয়ার কথা ছিল। তার পরিশ্রমগুলোর মধ্যে আসলে কি আছে, তিনি কিন্তু এই পরিশ্রমগুলোর মধ্যে যথাযথ জায়গায় পরিশ্রমটি হয়নি। তাহলে আমার কাছে আপনাদের কাছে যে প্রশ্ন, আপনারা অনেক পরিশ্রম করবেন না। অনেক পরিশ্রম করে কিন্তু আসলে ভালো ফলাফল করা যায় না, কৌশলী আচরণ না হলে কিন্তু ভালো ফলাফল আলোচনা করা যায় না। এখন ভালো ফলাফল জন্য আপনাকে পরিকল্পনা নিতে হবে। কোশ্চেন, যদি আমি বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি, সুতরাং বাংলাদেশ বিষয় নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমার কথা হচ্ছে যে স্পষ্ট কথাবার্তা, আগে 10 বছরের প্রশ্ন পড়বেন, বাদ দেন 10 বছর, 5 বছরের প্রশ্নটা পড়বেন। আমি যদি আপনাদের সাথে এখন 5 বছরের প্রশ্ন একটু কথা বলি, তাহলে আপনি বুঝবেন যে, যেহেতু আজকে টিকা নিয়ে আলোচনা করা কথা, টিকা কি ধরনের টিকাগুলো আসে একটু খেয়াল করেন। 6 দফা আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থান, 70-এ নির্বাচন, 7ই মার্চের ভাষণ, এগুলো সবগুলো সে 40 BCS-এ। দেখেন, ভিশন 2021, ছিটমহল সমস্যার সমাধান, নারীর ক্ষমতায়ন, সমুদ্র অর্থনীতি, পরিবেশ বান্ধব অর্থনীতি। তারপর দেখেন এগুলো আসছে 38তম BCS-এ কি আসছে দেখেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল, বাংলাদেশের জাতীয় জাদুঘর, শহীদ বুদ্ধিজীবী দিবস, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র, 17 এপ্রিল 1971, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, আমাদের সামুদ্রিক সম্পদ। তারপর আর কি এসছে দেখেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, বিশ্ব বাণিজ্য সংস্থা, বাংলাদেশের IMF এর কার্যক্রম, 1970-এর পাকিস্তানের সাধারণ নির্বাচন, মুজিবনগর সরকার, বাংলাদেশের খনিজ সম্পদ এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান। ঠিক একই প্যাটার্ন, এই সবগুলো একই প্যাটার্ন। দেখেন আপনি, আহ আয়কর মেলা, শিক্ষানীতি 2010, আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য, সার্কো বাংলাদেশ, আহ তারপর হচ্ছে কি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, এরপর আসছে আন্তর্জাতিক শ্রম বাজার ও বাংলাদেশ, বাংলাদেশ ও বিশ্ব বাণিজ্য সংস্থা, ক্রিকেট ও বাংলাদেশ, সরকারি চাকরিতে কোটা, বাংলাদেশে প্রাইভেট পাবলিক অংশীদারিত্ব, ই গভর্নেন্স ও বাংলাদেশ, বাংলাদেশের সমুদ্র বিজয়, বাংলাদেশের খনিজ সম্পদ। তাহলে এই প্রশ্নগুলো যদি একটা ক্যাটাগরি করতে হবে। এখন আপনি এতগুলো করার পর আমি যদি আপনাকে বলি কিভাবে পড়বেন, স্মার্ট লেবার দিবেন কিভাবে, এটাকে ক্যাটাগরি করতে হবে, বিন্যাস করতে হবে, যে উন্নয়ন বিষয়কগুলো একই ধরনের, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো এক ধরনের, মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো এক ধরনের, সংবিধান বিষয়ক প্রশ্নগুলো এক ধরনের, এরকম করে 6টা ক্যাটাগরি করবেন। আবার বলে দিচ্ছি কি করবেন। মুক্তিযুদ্ধ বিষয়, কারণ আপনার মুক্তিযুদ্ধের 200 নম্বরের মধ্যে 50 নম্বর মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবেই, ম্যান্ডেটরি, এটা সিলেবাসের অংশ। 200 নম্বরের মধ্যে 50 নম্বর মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে। সুতরাং মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে, মুক্তিযুদ্ধের 200 নম্বরের মধ্যে যদি 50 নম্বর মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, সুতরাং এটা আমাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে 200 নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে মুক্তিযুদ্ধের প্রশ্নের জন্য ভূমিকাগুলো কি হতে পারে। আপনি কি 7ই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের প্রশ্ন হচ্ছে 7ই মার্চের ভাষণ আসবে, 7 জন বীরশ্রেষ্ঠ আসবে, অপারেশন সার্চ লাইট আসবে, অপারেশন সার্চ লাইট আসবে, তারপর হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে প্রশ্ন আসবে, তারপরে 16 ডিসেম্বর বিজয় দিবস, তারপরে এগুলো সবগুলো তো আপনাকে মুক্তিযুদ্ধের একটা তালিকা করতে হবে, মুক্তিযুদ্ধের বিষয়ক শর্ট নোট কি কি আসতে পারে সেটা একটা তালিকা করতে হবে, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নগুলোর জন্য আপনাকে অবশ্যই ভূমিকা এবং উপসংহার লিখে রাখতে হবে, এবং সেগুলো পরীক্ষার হলে চিন্তা করে লেখার সুযোগ নেই, এগুলো আগে থেকে পড়ে যেতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক টিকার গুলোর জন্য এই ভূমিকাগুলো লেখা। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক টিকা আসবে 3টা, তাহলে আপনাকে তো 3টার জন্য 3টা আলাদা ভূমিকা, একটু চেঞ্জ করে লিখবেন, এদিক ওদিক করে একটু চেঞ্জ করে লিখবেন, 2-3টা ভূমিকা একটু লিখে রাখবেন। উপসংহার গুলো লিখবেন, মনে রাখবেন উপসংহার 1 থেকে 2 লাইনের বেশি হবে না। উপসংহার সবসময় আশাবাদী হয়, যেমন নারীর ক্ষমতায়ন, তো নারীর ক্ষমতায়ন যদি আসে সেটার উপসংহার কি হতে পারে, যে আমরা আশা করব যে বাংলাদেশ এভাবে যদি নারীর ক্ষমতায়নে এগিয়ে যায়, বিশ্বে বাংলাদেশের মধ্যে আর জেন্ডার ডিসক্রিমিনেশন নামক শব্দটি বাংলাদেশে, বা লিঙ্গ বৈষম্য নামক শব্দটি বাংলাদেশের সংবিধানে আর থাকবে না। তাহলে এভাবে যদি নারীর ক্ষমতায়নের বিষয়টি লিখা যায়। তারপর ধরেন যে আসলো সমুদ্র অর্থনীতি,
এখন সমুদ্র অর্থনীতিকে ইংরেজিতে কি বলে? ব্লু ইকোনমি। এখন সমুদ্র অর্থনীতি এবং বাংলাদেশ এরকম একটা টিকা আসলো, তাহলে কি লেখা যায়? তাহলে সমুদ্র কি? পবিত্র কোরআনে বলা হয়েছে, যে দেখবেন আপনি বিভিন্ন জায়গায় রেফারেন্স দিবেন, সমুদ্রের মধ্যে কি দেয়া হয়েছে? সমুদ্রের মধ্যে দেয়া হয়েছে জীবিকা, রিজিক দেয়া হয়েছে, সম্পদ দেয়া হয়েছে। এখন সমুদ্র সম্পদ কয় ভাগে ভাগ করা যায়? সমুদ্র সম্পদকে আসলে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। কি কি? সমুদ্রের মধ্যে দিয়ে আপনার যোগাযোগ ব্যবস্থা হবে, সমুদ্রের মধ্যে থেকে আপনি সামুদ্রিক প্রাণী পাবেন, প্রাণীজ সম্পদ পাবেন, আর পাবেন হচ্ছে সমুদ্র থেকে আপনি খনিজ সম্পদ পাবেন। তাহলে আপনি যদি এখন ব্লু ইকোনমির দিকে যান, আরেকটা জিনিস করা যেতে পারে, সমুদ্রকে কেন্দ্র করে পর্যটন শিল্প বিকশিত হয়, সেটাও করা যেতে পারে। কিন্তু বেসিক জায়গায় সমুদ্র ব্লু ইকোনমির আসলে 3টা জায়গা। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা। যেমন বাংলাদেশ ব্লু ইকোনমিতে প্রবেশ করেছে 3টে জায়গাতে আমাদের অর্থনীতিকে আমরা ইন্ট্রোডিউস করব। একটা হচ্ছে আমাদের যে সমুদ্র বিজয়ের কারণে আমরা যে কাজগুলো করেছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের মাতার বাড়িতে এখন ডিপ সি পোর্ট হচ্ছে, সেটা মহেশখালী মাতার বাড়ি ডিপ সি পোর্ট, সেটা দিয়ে আমাদের সমুদ্র অর্থনীতি বিকশিত অর্থনীতি হবে। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে আমরা দেব আমাদের সেই ডিপ সি ব্যবহার করার সুযোগ দেব, এবং সেখান থেকে আমরা ফ্রি পোর্ট ব্যবহার করার মাধ্যমে আজকে সিঙ্গাপুর এবং হংকং এর মতো দেশগুলো যেভাবে বন্দর অর্থনীতির মধ্যে দাঁড়িয়ে গেছে, সেরকম একটা অর্থনীতি আমাদের হবে। সেজন্য আমরা ডিপ সি পোর্টকে কাজে লাগাবো। তাহলে এটা সমুদ্র অর্থনীতির অংশ। দ্বিতীয় কথা হচ্ছে যে এর বাইরে আছো, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বিশাল মহিষপানের ঢালে, যেহেতু বাংলাদেশ বেঙ্গল বেসিনে অবস্থান করছে, এখানে প্রচুর গ্যাস এবং তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে চুনা পাথরের সন্ধান পাওয়া গেছে। সুতরাং এটা আমরা কাজে লাগাবো, এখান থেকে আমরা খনিজ সম্পদ উত্তোলন করব এবং বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ হবে। ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা আমাদের বাড়ছে, সেই গ্যাসের চাহিদা আমরা মেটাবো হচ্ছে আমাদের সেই বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উত্তোলনের মধ্যে দিয়ে। তৃতীয় জিনিস হচ্ছে আমাদের সামুদ্রিক মাছ, মানে মৎস্য সম্পদ বা প্রাণীজ সম্পদ। আমাদের বাংলাদেশের সমুদ্র উপকূলে প্রায় 6,000 প্রজাতির মাছ, শামুক এবং শামুক মাছ এবং সামুদ্রিক প্রাণী পাওয়া যায়। সুতরাং এগুলো আমরা অনেকগুলো উপাদান, মানে মাছ আমরা খাই, আর কিছু কিছু প্রাণী বা যেগুলো আমরা খেতে পাই আমাদের ধর্মীয় কারণে বা সাংস্কৃতিক কারণে, যে খাবারগুলো আমরা খাই না, সেগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানিযোগ্য। তো সেগুলো আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে রপ্তানি করব, এবং রপ্তানি করে এখানে সমুদ্র অর্থনীতির একটা বিশাল বিকশিত সুযোগ রয়েছে। এছাড়া পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে, সেখানে আমরা পর্যটন শিল্পের বিকাশ ঘটাবো, এবং সেখানেও কিন্তু আমাদের ব্যবসার একটা সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে ব্লু ইকোনমির যে হাতছানি, সেটা বাংলাদেশ অবশ্যই গ্রহণ করতে হবে, এখন সেটা করবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো প্রশ্ন টাচ করে চলে এসেছি একসাথে। আমি এই ব্লু ইকোনমি জায়গাটাকে অনেক বিশাল করে বলেছি, কিন্তু আপনাকে লিখতে হবে 6 মিনিটের, 6 মিনিটে লিখতে হবে। এখন বড় করে বলা তো সহজ, ছোট লেখাটাই কঠিন। সেটাই আসলে বিসিএস পরীক্ষা, ছোট করে তথ্যভিত্তিক লেখাটাই কঠিন। সেখানে ওই যে দিবেন, আপনি ভূমিকা দিবেন বলেছে যেটা, তারপর ব্লু ইকোনমির 3টা অংশ লিখবেন, 4টা অংশ লিখে উপসংহার দিবেন। এই বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সবার কর্মসংস্থানের সুযোগ নাও হতে পারে, সেজন্য আমাদেরকে বিকল্প অর্থনীতি খুঁজতে হবে। সমুদ্র অর্থনীতি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশ 2041 সাল নাগাদ যে উন্নত রাষ্ট্র হবে, সমুদ্র অর্থনীতিকে কাজে লাগাতে পারলেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব। তাহলে দেখেন, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় আশাবাদী কথাগুলো বলতে হয়, আর বর্তমান কি হচ্ছে, বাস্তবতা লিখতে হবে বিষয়বস্তুতে। আর উপসংহার, আপনি ভূমিকা তো একটা নাটকীয় শুরু করলেন আপনি, তাহলে এভাবে কিন্তু 6 মিনিটে লেখা সম্ভব। এখন এখানে আরো কিছু বিষয় আছে। পরিবেশ বান্ধব অর্থনীতি, যেটাকে আমরা বলি গ্রিন ইকোনমি, সবুজ অর্থনীতি। তো ব্লু ইকোনমির জায়গাতে আপনি সবুজ অর্থনীতি দিবেন। যে লাস্টে যেমন ধরেন, এটাতে কি লেখা যেতে পারে, সবুজ অর্থনীতির ভূমিকাতে কি লিখতে পারেন, যে এই বিশ্ব, আমাদের এই বাসযোগ্য পৃথিবী একটি, যেভাবে কার্বন নিঃসরণ ঘটছে, পৃথিবী ক্রমাগত ভাবে যেভাবে উত্তপ্ত হচ্ছে, তাতে কিন্তু পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে। ভারসাম্যহীন এই পৃথিবীতে আমরা টিকে থাকাটাই দুঃসাধ্য হয়ে পড়ছে। সুতরাং আমাদেরকে টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, কিন্তু সাথে সাথে উৎপাদনও করতে হবে। সুতরাং পরিবেশে এবং প্রতিবেশকে বাঁচিয়ে রেখে, পরিবেশ এবং প্রতিবেশকে বাঁচিয়ে রেখে উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখার মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে সবুজ অর্থনীতি। তাহলে এখন সবুজ অর্থনীতির ব্যাখ্যায় কি লিখবেন, বিষয়বস্তু কি লিখবেন আপনি? সবুজ অর্থনীতির বিষয়বস্তুতে লিখতে পারেন এরকম, যে পৃথিবীতে কাঙ্ক্ষিত রং কিন্তু সবুজ রং। যা কিছু সুন্দর, যা কিছু বাস্তবতা, যা কিছু আমাদের গ্রহণযোগ্য, তাই হচ্ছে সবুজ।
এই বিশ্ব সবুজ রঙের পৃথিবী। আমাদের এই সবুজ রং হচ্ছে পরিবেশ বান্ধব। আমরা এমন কোথাও অর্থনীতি বিনিয়োগ করব না, আমাদের ই ব্যাংকিং যেটা আমরা গ্রিন ব্যাংকিং যেটা বলছি, আমরা গ্রিন ব্যাংকিং এর আওতায় যাব, আমরা গ্রিন ইকোনমির আওতায় যাব। গ্রিন ব্যাংকিং অর্থাৎ সবুজ ব্যাংকিং, যেখানে অর্থাৎ পরিবেশকে ক্ষতিকর হয় এমন কোনো জায়গায় আমরা অর্থায়ন করব না। পরিবেশের জন্য ক্ষতিকর হয় এমন কোনো জায়গায় আমরা কি করব না, মানে করব না। আমরা কার্বন নিঃসরণ কমাবো। আমরা সাথে সাথে পরিবেশের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি করব, বেশি করে গাছ লাগাবো, পলিথিনের ব্যবহার সীমিত করব, আমরা রিসাইক্লিং বা পুনঃব্যবহারটাকে উৎসাহিত করব, যে কোনো জায়গাতে পুনঃব্যবহারকে আমরা উৎসাহিত করব, কার্বন নিঃসরণটা কমিয়ে আনবো। এবং আমরা চাইবো যে একই পণ্যের বহুমাত্রিকতা তৈরি করব, যাতে করে একই ধরনের পণ্য উৎপাদন করলে পরিবেশের মধ্যে যেন একইভাবে রাসায়নিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা আমাদের যে খাদ্য যে মানে খাদ্য অভ্যাসগুলোকে আমরা একটু পরিবর্তন করব। আমরা ধান চাষের উপর যে আমাদের ধান চাষের যে প্রভাব, কারণ অধিক ধান চাষের কারণে গ্রিন হাউস গ্যাস উৎপাদন হচ্ছে, তখন ধান চাষ কমিয়ে আনবো, আমাদের বিকল্প খাদ্যের সংস্থান করব। এই সকল কাজগুলো করলে বাংলাদেশের যে অর্থনীতি সচল হবে, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ কমে আসবে এবং বিভিন্ন জায়গাগুলো যখন কমে যাবে তখন আমাদের যে অর্থনীতি বিরাজ করবে সেটাকে আমরা বলবো পরিবেশ বান্ধব অর্থনীতি বা সবুজ অর্থনীতি। এখন উপসংহারে কি বলবেন? উপসংহারে ঠিক সুকান্তের সেই লাইনটা বলবেন, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এই আমার দীপ্ত অঙ্গীকার। যদি আমরা এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যেতে চাই, অবশ্যই আমাদেরকে উৎপাদনকে যেমন সচল রাখতে হবে, পরিবেশকেও প্রাধান্য দিতে হবে। পরিবেশ এবং উৎপাদনের মধ্যে একটা গ্রহণযোগ্য সামঞ্জস্যতা তৈরি করাটাই হচ্ছে আসলে সবুজ অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের আরো কিছু প্রশ্ন আছে এখানে, যদি একটু বিষয়টা একটু আলোচনা করি তাহলে, যেমন আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয় নাই অলরেডি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে প্রশ্ন, ডেমোগ্রাফি নিয়ে প্রশ্ন, সেগুলো আলোচনা হয়নি। আমরা যদি বলি যে বাংলাদেশ কাকে বলে, বাংলাদেশ নামক রাষ্ট্রটার সংজ্ঞা কি, তো সেগুলো আমাদেরকে দিতে হবে। বাংলাদেশ কত ডিগ্রি ভৌগোলিক অবস্থানে, কত ডিগ্রি অক্ষাংশ এবং কত ডিগ্রি দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থান করছে, সেই বিষয়টি আমাদেরকে অ্যানালাইজ করতে বলতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের ছিটমহল সমস্যা, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের জনসংখ্যা, আদিবাসী, তারপর হচ্ছে উপজাতি, আদিবাসী না উপজাতি, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। আছে যেমন এখানে যদি আমরা সবচেয়ে ভালো হয় আমরা বিগত সালের প্রশ্নগুলো তাহলে পরীক্ষাতে কোনটা ব্যবহার করা যায়। আমরা যদি বলি যে বাঙালি জাতি, বাঙালি কারা, একটা টিকা আসলো যে বাঙালি একটি মিশ্র জাতি, ব্যাখ্যা করো। এখন মিশ্র জাতি কি সেটা ব্যাখ্যা করবেন, বাঙালি জাতির উৎপত্তি কোথা থেকে সেটা ব্যাখ্যা করবেন। যেমন আপনাকে লিখবে বঙ্গ জনপদ সম্পর্কে লিখো, তাহলে বঙ্গ জনপদ সম্পর্কে লিখতে গেলে আপনি লিখবেন কিভাবে লিখবেন সেটা। তারপর হচ্ছে মসলিন, যেমন বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি করছে, বাংলাদেশ বিশ্বের এখন দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ পৃথিবীতে। এখন এই যে গার্মেন্টস হচ্ছে, এটি কি একদিনে সম্ভব হয়েছে? আমাদের পাশে ভারত কেন পারছে না, পাকিস্তান কেন পারছে না, সেটা কেন পারছে না তারা, বা শ্রীলঙ্কা কেন পারছে না? এখন অনেকে অনেক কথা বলবে বিভিন্ন জায়গাতে, কিন্তু যেমন ধরেন অনেকে বলবে হচ্ছে যে শ্রীলঙ্কার তামিল বিদ্রোহীদের কারণে পারছে না, ভারতের পারছে না, পাকিস্তান, কিন্তু বাংলাদেশ কেন পারছে? বাংলাদেশ পারার মূল কারণটা হচ্ছে বাংলাদেশ মুসলিম জাতি। মনে রাখতে হবে আজকে শীত বস্ত্র শিল্প নয়, আমরাই সেই জাতির শীতলক্ষা নদীর তীরে আমাদের মিহি তুলা থেকে আমাদের উৎপাদিত হতো মসলিন। সেই মসলিন পড়তো কিন্তু ফারাওরা, সেই মসলিন কিন্তু ইংল্যান্ডের লোকেরা পড়তো, সেই মসলিন কিন্তু মোগল সম্রাটরা পড়তো। সুতরাং পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জায়গাতে আমরা কিন্তু কাপড় রপ্তানি করতাম, মসলিন কাপড় রপ্তানি করতাম। সুতরাং আমাদের রয়েছে একটা সুদীর্ঘ বস্ত্র শিল্পে, বাংলাদেশের রয়েছে একটা সুদীর্ঘ ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী
শিল্পের কারণেই কিন্তু পৃথিবীব্যাপী আমরা বস্ত্র রপ্তানি করতে পারছি। তাহলে মসলিন নিয়ে যদি আপনাদের আছে 12 ভূঁইয়া কারা, সেগুলো লিখতে হবে। নিশ্চয়ই আপনি 12 ভূঁইয়া কারা সেটা লিখতে পারবেন। তারপর আসতে পারে যে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের অনেকগুলো প্রশ্ন, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেকগুলো প্রশ্ন আসে, সেগুলো ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আসলে মহান মুক্তিস ব্যান্ডের সে তার পিডি পাস করেছেন। এক ধরনের আসলো, এক চুলায় রান্না করলো, পরে দেখবেন দুজনের করণ একই তাপ পাবে, কারণটা মোটামুটি হবে। তাহলে আপনারা করেছেন তখন মশলার পরিমাণ, উপাদান গুলোকে, তার রেশিও গুলো পারফেক্ট রেশিও ছিল। অর্থাৎ চাল অনুপাত মাংস তিনি কতটুকু দিয়েছেন তার অনুপাতিক হার, দ্বিতীয় অনুপাতের সাথে চাল, সেই অনুপাতে তিনি লবণ অনুপাত করেছেন, তেল অনুপাত করেছেন, মশলাগুলো আনুপাতিক হারটা তিনি অসাধারণ রেশিওটা তিনি মেনটেন করতে পেরেছেন। আর সেকেন্ড যে কাজটা করেছেন তিনি টেম্পারেচার কন্ট্রোল করেছেন। যখন টেম্পারেচারটা বাড়ানোর প্রয়োজন ছিল তখন তিনি বাড়িয়েছেন, আর যখন তিনি টেম্পারেচার কমানোর প্রয়োজন ছিল তখন তিনি কমিয়েছেন। যখন টেম্পারেচারটা বন্ধ করে দেওয়ার দরকার ছিল তখন করেছেন, যখন স্টিমটা ব্যবহার করার দরকার ছিল তখন তিনি স্টিমটা ব্যবহার করেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে তার সময় জ্ঞানটা ছিল অসাধারণ, তার সময় জ্ঞানটা ছিল অসাধারণ। তৃতীয় যে জিনিসটা করেছেন তিনি এই মশলাগুলোকে কোথায় আগে কোনটা দিতে হবে, পরে কোনটা দিতে হবে। ধরেন কাচ্চি বিরিয়ানিতে তিনি পেঁয়াজ ব্যবহার করে মাংস ব্যবহার করবেন, এখন চাল আর মাংস যদি তিনি একসাথে মিক্স করে রান্না করা শুরু করতেন তাহলে কিন্তু দেখা যেত কি তার মাংসগুলো সিদ্ধ হওয়ার আগে চালগুলো সিদ্ধ হয়ে যেত এবং এটা মিক্সিংটা নষ্ট হয়ে যেত, কাচ্চি বিরিয়ানি হতো না। এখন তিনি মাংসটা কোন পর্যায়ে সিদ্ধ হওয়ার পর চালটা মিক্স করলেন, তারপর তিনি রান্নাটা বের করে নিয়ে আসতে পারলেন। এই যে একটা টাইমিংটা ইম্পর্টেন্ট। ঠিক তেমনি ভাবে আপনার বিসিএস পরীক্ষাটাকেও যদি আপনি এই প্রক্রিয়াতে ফেলেন দেখবেন ঠিক টাইমিংটা ইম্পর্টেন্ট। এখানে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যারা পরীক্ষার হলে গিয়েছে প্রত্যেকেরই তথ্য জানা আছে, সবাই পড়ে গেছে, সবারই তথ্য জানা আছে। এখন যেমন সবাই বাজার করেছে, দুইজনে বাজার একই রকম করেছে, তথ্য সবারই জানা আছে। এখন কথা হচ্ছে তথ্যটা কোথায় ব্যবহার করতে হবে, কোথায় আপনি এমসিকিউর জন্য কতটুকু করবেন, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনি কতটুকু তথ্য ব্যবহার করবেন, কোন তথ্যটা কোন জায়গাতে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেই জিনিসটাই আসলে পরীক্ষা। কারণ সবাই জানে পরিবেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি এতক্ষণের আলোচনায় আপনাদের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। যে শেষের আলোচনায় যে জায়গাটা বলবো, আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য অনেক পড়বেন না, পড়াটা গুছিয়ে পড়বেন। সিলেবাসে কি, সিলেবাসের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা যদি আমরা বলি, খুব সাধারণ আলোচনায় গিয়ে বলি, সেখান থেকে আপনি কি কি টিকা পেতে পারেন। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স এ প্রথম যে লেখা আছে জিওগ্রাফি অফ বাংলাদেশ, দ্যাট শুড বি ইনক্লুড দ্য topographical features of different areas, regions and their developments over time. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে ভৌগোলিক বিষয়গুলো, যেমন আমাদের ছিটমহলটা কেন সমস্যা, ছিটমহল সমস্যার কারণ সেটা আপনি দেখবেন ভৌগোলিক কারণ। আপনি যদি বলেন যে বাংলাদেশের দিনাজপুরে অনেক বেশি ধান উৎপাদন হয়, সেটা রাঙামাটিতে হয় না কেন, সেগুলো ভৌগোলিক কারণ। তাহলে বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানগুলো আপনাকে জানতে হবে। তারপরে হচ্ছে কি demographic features including the ethnic and the cultural diversity, কালচারাল ডাইভার্সিটি এবং যে নৃতাত্ত্বিক যে বিষয়গুলো, সেটা যেমন আমাদের যে 45টা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ আছে, আর আমরা হলাম বৃহৎ নৃগোষ্ঠী, বাঙালিরা বৃহৎ নৃগোষ্ঠী, আর হাজং, মারমা, চাকমা, কুকি যারা আছেন তারা হচ্ছে সংখ্যায় কম বিধে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী।
এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি বা তাদের যে জীবনধারা সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। যেমন আপনাকে যদি বলে যে বৈশাখী কি, বলতে পারবেন বৈশাখী কি? আবার যদি বলি বিজু কি, দেখেন বিজু, সাংরেন, বৈশাখী এগুলো কিন্তু আলাদা আলাদা বিষয় না, এগুলো কিন্তু একই বিষয়। তিনটাকে মিলে যে বৈশাখী হয়, বিজু, সাংরেন, এটা আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের যে উৎসব হয়। চাকমারা একটা উৎসব করে, মারমারা একটা উৎসব করে, তাদের সবগুলো উৎসব কিন্তু একই দিনে হয়, পয়লা বৈশাখে, বাংলা নববর্ষে। তো সেগুলোকে আহ লিখতে হবে, সেগুলো তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যতা, সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম অ্যানসিয়েন্ট টু রিসেন্ট টাইমস। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি সেগুলো কি প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত। বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগ কি, সেই পন্ডু থেকে শুরু করে আজকে ঢাকা পর্যন্ত, সেটা সেটা যদি আমরা শুরু করি সেটা থেকে আমাদের পড়তে হবে। সেই সময়কালের আমাদের আসবে, এবং কালচার সংস্কৃতির বিষয়গুলো আসবে। এর মধ্যে কিন্তু পাকিস্তানিরাও বাদ যাবে না, সেই জায়গাগুলো আসবে। তারপরে হচ্ছে ইকোনমি, সোসাইটি, লিটারেচার অ্যান্ড কালচার অফ বাংলাদেশ উইথ দ্য পার্টিকুলার emphasis on the developments including the poverty alleviation, Vision 2021, GNP, NNP, GDP after the emergence of the country. আচ্ছা, এগুলো আমাদেরকে দেখতে হবে। পভার্টি, দারিদ্র্য বিমোচন কৌশলে বাংলাদেশ কি করেছে, ভিশন 20 কি করেছে, বাংলাদেশের বর্তমান জিডিপি কি, জিএনআই কত, জিএনএনআই কত, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, রিসেন্ট ডাটাগুলো দেখতে হবে, এবং এগুলো নিয়ে আমাদের প্রশ্ন হতে পারে। এবং এগুলো নিয়ে যে খুব বেশি প্রশ্ন, আপনারা যদি প্রশ্ন প্যাটার্নটা দেখেন, প্রশ্ন কিন্তু ট্রেডিশনাল প্রশ্ন হয়। আমি একটু পরে এগুলোর সাথে মিলাই যখন প্রশ্নটা বলবো, এগুলো শুনতে অনেক বড় মনে হয়, আসলে প্রশ্নটা অত বেশি টাফেস্ট কোশ্চেন হয় না, একটা ছকের মধ্যে থেকেই প্রশ্নগুলো হয়। সেটা আপনারা যদি একটু আলোচনার সুবিধার জন্য আমি যাব। Bangladesh's environment, nature and the challenge of the prospects with the particular emphasis on the conservation, preservation and the sustainability. বাংলাদেশের নেচারের মধ্যে কি আছে, বাংলাদেশের প্রকৃতি, তারপর হচ্ছে সংরক্ষণ, তারপর হচ্ছে এবং কি বলবো সাস্টেইনেবল, টেকসইতা, সেগুলো নিয়ে কথা বলতে হবে। কারণ আমাদের বাংলাদেশের যে সুন্দরবনের যে বিপর্যয় ঘটছে, আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো বিপর্যয় ঘটছে, চট্টগ্রামের পাহাড়গুলো, কালকে দুটো তিমি মারা গেল, দুটো মৃত তিমি আমাদের সমুদ্র উপকূলে চলে আসছে, এগুলো কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং, এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। এখন পরিবেশবাদীরা বলছেন বাংলাদেশের কক্সবাজার উপকূলে পরপর 2 দিনে দুটো মৃত, বৃহৎ আকারের মৃত তিমি ভেসে এসছে। এবং আমাদের যে গতকালকে যে পত্রিকায় দেখলাম বা বিভিন্ন জায়গায়, সোয়াচ অফ নো গ্রাউন্ডের তিমি, অর্থাৎ বাংলাদেশের বঙ্গোপসাগরের ওই অঞ্চলে বসবাসকারী তিমিগুলো। এখন এই তিমিগুলো কি করে মারা গেল? বাহ্যিক পোস্টমর্টেম বা ধারণা থেকে দেখার পর যে জিনিসটা স্পষ্ট দেখা যায় যে এই তিমিগুলো মারার পেছনে, মরে যাওয়ার পেছনে কিন্তু একটা ভীষণ কারণ হচ্ছে যে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে এগুলো পরিবেশ বিপর্যয়ের কারণে মারা গেছে, অর্থাৎ এদের পেটের মধ্যে অনেক ধরনের পলিথিন বর্জ্য, কারণ এই বর্জ্য যে প্লাস্টিক বর্জ্যগুলো তাদের শরীরের ভেতরে গেছে, এবং একটা সময় সে কারণে তারা মারা গেছে বলে অনেকে ধারণা করছেন। আবার কেউ কেউ বলছেন যে সামুদ্রিক জাহাজগুলো ধাক্কায় আর আহত হয়েছে, মারা গেছে। তো দুটো তিমি তো একসাথে ধাক্কা খেয়ে আছাড় পেতে পারে না। আমাদের বিজ্ঞানীরা যেটা বলছেন যে আপাতত সেগুলোর ভিসারা সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলো পর্যালোচনা করে জানা যাবে। এই দুটো তিমি নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে। এবং আমরা দেখবেন যে লকডাউনের দীর্ঘ সময় বাংলাদেশের কক্সবাজার উপকূলে, আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের এখানে ডলফিন গুলো কিন্তু উপকূলে কাছাকাছি চলে এসেছে। ডলফিনের মানে আমরা ডলফিনের বিচরণ আমরা দেখতে পেয়েছি। তাহলে এই যে প্রকৃতির বিরুদ্ধে আমরা যে যাচ্ছি, কক্সবাজারে বানের যে আমাদের যে পর্যটন শিল্পের যে যে মানে আমরা মানে অসংলগ্ন, বা আমরা যদি বলবো যে পরিবেশকে প্রাধান্য না দিয়ে যে পর্যটন শিল্পের জন্য এত দিচ্ছি, সেখানে আমাদের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং সেটা এইবারের প্রশ্নগুলোতে সেটা কিন্তু আসতে পারে। তাহলে সেগুলো আপনারা একটু দেখবেন, অর্থাৎ প্রিজার্ভেশন এন্ড সাস্টেইনেবিলিটি। আমরা অবশ্যই কক্সবাজারে পর্যটন শিল্প বিকাশ করব, কিন্তু প্রকৃতি এবং পরিবেশকে ক্ষতি করে নয়। তারপর হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন, সংবিধান নিয়ে আপনাদের প্রশ্ন আসবে, সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্টস, তারপর হচ্ছে সংবিধান প্রিয়াম্বল, দ্য ফিচার্স, তারপর হচ্ছে বাংলাদেশের রিপাবলিক অফ বাংলাদেশের বিভিন্ন রুলস গুলো নিয়ে আমাদের প্রশ্ন আসবে সেটা। তারপরে লেজিসলেচার, এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের আইনসভা, তারপর হচ্ছে আমাদের আইন শাসন বিভাগ, তারপর হচ্ছে বিচার বিভাগ, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখব। তারপরে বাংলাদেশের ফরেন পলিসি, এক্সটার্নাল রিলেশন, বাংলাদেশ ফরেন পলিসি নিয়ে কি কি প্রশ্ন হতে পারে,
এই বিষয়গুলো যদি আমরা একটা তারপরে খুব দ্রুত যাই, তারপরে হচ্ছে পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সময়, ইলেকশন ইন বাংলাদেশ, ম্যানেজমেন্ট ইলেকট্রাল পলিটিক্স, এগুলো আমরা জানবো। তারপর হচ্ছে কন্টেম্পোরারি অফ কমিউনিকেশন, আইসিটি, এগুলো তারপরে নন ফর্মাল ইনস্টিটিউশনস, রোল অফ সিভিল সোসাইটি, তারপর হচ্ছে জেন্ডার ইস্যুস এন্ড ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার নিয়ে 50 নম্বরের প্রশ্ন থাকবে, এটা স্পেশালি লিখেই দিয়েছে। আচ্ছা, এতগুলো বিষয় আলোচনা করার পর আমি নিশ্চয়ই আজকে আপনাদের সাথে সিলেবাস আলোচনা করি নাই। আমি যে আলোচনাটা আপনাদের সামনে করেছি সেটা হচ্ছে যে আপনাদের টিকা লেখার জন্য আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারকে মাথায় রেখে 2-4টা করে ভূমিকা এবং 2-4টা করে কি উপসংহার লিখে রাখবেন। আপনাদের 36টা, এখানে 16টা আছে, অধ্যায় আছে। আপনাদের দু পেপারে 200 নম্বরের জন্য 16টা অধ্যায় আছে। 16টা অধ্যায়ের জন্য আপনারা মিনিমাম 35টা ভূমিকা লিখবেন, শর্ট কোশ্চেনের জন্য ভূমিকা। আমি খুশি হব যদি আপনারা 50টা লিখেন। 50টা লিখবেন কি জন্য? এগুলো থেকে বড় প্রশ্ন আসবে, যখন বড় প্রশ্নের জন্য ব্যবহার করবেন, এবং টিকার জন্য ব্যবহার করবেন, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ব্যবহার করবেন। অর্থাৎ ভূমিকাগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন আসলে কি ধরনের ভূমিকা হবে, ভাষা আন্দোলন বিষয়ক প্রশ্ন আসলে কি ধরনের ভূমিকা হবে, বাংলাদেশের আইএমএফ নিয়ে প্রশ্ন আসলে কি ধরনের ভূমিকা হবে, অর্থনৈতিক সংশ্লিষ্ট ভূমিকাগুলো, পরিবেশ নিয়ে কি ধরনের ভূমিকা হবে, সেগুলো আপনারা 16টা চ্যাপ্টারের জন্য এক একটার জন্য যদি আপনারা 2টা বা 3টা করে লেখেন তাহলে 348টা হবে, বা 50টা ভূমিকা লিখে রাখবেন, ঠিক 50টা উপসংহারও আপনারা লিখে রাখবেন। এইভাবে লিখে রেখে এরপর বিষয়বস্তুটা শুধু আপনারা পড়বেন। বিষয়বস্তু আসবে না, আপনাকে পরীক্ষার খাতায় বসে ওটা লিখতে হবে। সরাসরি হেডলাইন কমন পড়বে না, পরীক্ষার খাতায় লিখতে হবে। আর পরীক্ষার খাতায় লেখার জন্য কিন্তু পূর্ব প্রস্তুতি লাগবে। ভূমিকাগুলো আগে লিখে রাখবেন, উপসংহারগুলো লিখবেন, এবং বিষয়বস্তু ডাটাগুলো রাখবেন। ডাটা কি? ধরুন আমি বললাম সমুদ্র অর্থনীতি, তাহলে সমুদ্র অর্থনীতির জন্য ডাটা কি কি হতে পারে? বাংলাদেশে মহিষপানের দৈর্ঘ্য কত, বাংলাদেশ কত ডিগ্রিতে মহিষপানগুলো পেয়েছে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আয়তন কত, তারপর হচ্ছে উপকূলকে ঘিরে আমাদের কয়টি নদী রয়েছে, সমুদ্র রয়েছে, সমুদ্রের কোন কোন অংশগুলো নদীর সাথে সংযোগ হয়েছে, উপকূলকে, তারপরে আমাদের বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কি কি হচ্ছে, তারপরে হচ্ছে সমুদ্র অর্থনীতির অংশ কি কি, যোগাযোগ ক্ষেত্রে সমুদ্র অর্থনীতির ভূমিকা কত। তাহলে এই যে ডাটাগুলো লিখে রাখবেন, ভূমিকাটা লিখে রাখবেন। এরপর পরীক্ষার হলে আসলে ভূমিকা উপসংহার যেহেতু আপনার আগে থেকেই সেট করা আছে, বাকি জিনিসগুলো আপনি সরাসরি লিখে ফেলবেন এবং সময় বিবেচনা করে মনে রাখবেন 1 মিনিটের জন্য আপনি সময় পাবেন হচ্ছে 1 নাম্বারের জন্য আপনি সময় পাবেন 1.2 সেকেন্ড করে সময়, 1.2 মিনিট করে সময় পাবেন আপনি প্রতিটা 1 নাম্বারের জন্য। 1 নাম্বারের জন্য আপনি 1.2 মিনিট করে সময় পাবেন। 240 মিনিট আপনার প্রশ্ন লিখতে হবে 200 নম্বরের জন্য 240 মিনিট, তাহলে 1.2 বা একটু কম, বা 1.2ই পাচ্ছেন আপনি সময়। যেহেতু আদার্স কিছু কাজ করতে হয়, সেজন্য আপনি 1.1 ধরে রাখেন সময় পাবেন। সুতরাং 1 নাম্বারের জন্য যদি 10 নাম্বার, তাহলে 20 নাম্বারের জন্য আপনি পাচ্ছেন কত? 22 মিনিট সময়। এটা মাথায় রাখতে হবে, 20 নাম্বারের জন্য 22 মিনিট, 10 নাম্বারের জন্য 12 মিনিট, এরকম করে সময় পাচ্ছেন। এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখেই উত্তর তৈরি করতে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। পরীক্ষার খাতায় অনেক বেশি পরিকল্পনা করে যায় লাভ নাই, অনেক বেশি পড়ে লাভ নাই। পরীক্ষার খাতা লিখতে না পারলে আপনি অনেক জ্ঞানের জাহাজ, কিন্তু পরীক্ষার খাতায় কিছু লিখতে পারেননি। হ্যাঁ, আপনি অনেক পড়ছেন, অনেক জানেন, কিন্তু পরীক্ষার খাতায় কিছু লিখতে পারেন না, কারণ পরীক্ষার খাতা যা লিখবেন সেটাই মূল্যায়ন করা হবে। আপনি অনেক জানেন, সেটা মূল্যায়ন করার জন্য মৌখিক পরীক্ষা আছে। মৌখিক পরীক্ষার সময় তখন অনবরত বললেন যে আপনি কি কি পারেন, কিন্তু পরীক্ষার খাতায় লেখার জন্য যে সংক্ষিপ্ত সময় আছে সেই সময়টাতে লিখবেন, এবং প্রস্তুতিটা সেভাবে নিতে হবে। যদি সেভাবে প্রস্তুতিটা নিতে পারেন, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই সফল হবেন। এবং এই সফলতা নির্ভর করবে আপনার পরিকল্পনাটা কতটা ইফেক্টিভ, ইন্টিগ্রেটেড প্ল্যানিং আপনার আছে, ইন্টিগ্রেটেড ইফেক্টিভ প্ল্যান আছে আপনার, সেই প্ল্যানটার জন্য আপনি কতটুকু সময় দিয়েছেন সেটা। আর অনেক বেশি তথ্য সন্নিবেশন করার চেষ্টা করেন না। বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে বাজারে যে বইগুলো আছে, সেই বইগুলোতে যে প্রশ্নগুলো উত্তরগুলো লেখা আছে, আপনি একটা প্রশ্ন লিখতে পারবেন, আপনি পরীক্ষায় একটা প্রশ্ন লিখতে তো আপনার 1 ঘন্টা সময় লাগবে, ওখানে যত তথ্য দিয়েছে। আসলে কি এত কিছু লেখা সম্ভব? এত কিছু লেখা তো সম্ভব না। এই আপনাকে আজকের ক্লাসের সার বিষয়বস্তু, এতক্ষণ পর্যন্ত কথা বলে যে সার বিষয়বস্তু যদি কিছু শিখে থাকেন, একটা কথা শিখেন, সেটা হচ্ছে যে আপনি পরীক্ষার খাতায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু লিখতে হবে। আপনি অনেক পড়ে লিখতে পারবেন না, সুতরাং অনেক পড়ার দরকার নাই। পড়বেন হচ্ছে ইফেক্টিভলি পড়বেন,
কতটুকু লিখতে পারবেন, যতটুকু লিখতে পারবেন ঠিক অতটুকুই পড়বেন। আর ভূমিকা উপসংহার আগে লেখা থাকবে, বিষয়বস্তুর জন্য ডাটাগুলো রাখবেন, ডাটাগুলো সময়ের মধ্যে ব্যবহার করে লিখে ফেলবেন। যদি সেভাবে করতে পারেন, আশা করি একটা ভালো পরীক্ষা আপনারা দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সাথে হয়তো বা পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আজকে কমেন্ট করবেন। এরপরে এই ক্লাসটি যারা লাইভ দেখছেন তারা তো লিখবেনই, আর যারা এর পরবর্তীতে রেকর্ড করা ক্লাসটা দেখবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, সেগুলো লিখবেন। লিখলে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। আপনারা একটা পরিকল্পিত প্রস্তুতি নিন, আশা করি আপনারা সফল হবেন। আপনাদের সার্বিক সফলতা কামনা করছি, মঙ্গল কামনা করছি। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।